ঋত্বিক দা, ওয়েলকাম টু শান্তনু ঠাই। কেমন আছো তুমি? অন ক্যামেরা বলছি, আমার বাবার প্রতি আমার এখনো পর্যন্ত কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। আমার তখন 9 বছর বয়স, তখন আমি বিচ্ছেদ বুঝবো? তোমার সাথে শ্রীতমার প্রেম ছিল? হ্যাঁ, কতদিন ছিল? 7-8 মাস। কিছু কাকু কাকু লোক আছে, তাদের খুব আপত্তি। সোশ্যাল মিডিয়ায় কেন ছোটখাটো জামা কাপড় পরে মেয়েরা আসে, কেন ক্লিভেজ দেখায়, ওই কাকুরাই কিন্তু দেখা যাবে শেয়ার করছে থ্রু মেসেজ। ঋত্বিক মুখার্জি এমন একজন মানুষ যিনি খুব সহজেই অনেক ভারী কথা বলে দিতে পারে। তো তোমার এত ফাটছে কেন তাহলে? শান্তনু ঠেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। Once again, welcome to শান্তনু ঠেক and আমি শান্তনু। And by the way, আপনাদের প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে সাপোর্ট করছেন। ইনফ্যাক্ট এত কমেন্ট পাচ্ছি, আপনাদের মতামত পাচ্ছি, যার জন্য সত্যি আমরা আপনাদের কাছে আপ্লুত। অ্যান্ড আজকে আমার স্পেশাল গেস্ট, যাকে নিয়ে আপনাদের অনেকের আবদার ছিল, অনেকে জানতে চেয়েছেন, অনেকে আজকে এই চেনা মুখের অচেনা কথা শুনবেন। আজকে আমার গেস্ট, ওয়েলকাম ঋত্বিক মুখার্জি। ঋত্বিক দা, ওয়েলকাম টু শান্তনু ঠাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো তুমি ব্যাপারটা কিরম হলো, আমি এত এনার্জি নিয়ে এইভাবে বললাম, তুমি এমন একটা সিরিয়াস লুক দিলে যে সবাই বুঝতে পারলো যে আজকে তুমি খুব সিরিয়াস। না না না, আমি সিরিয়াস আবার কি? এই এই জিনিসটা আমি আজকে ভাঙতে চাই। কি কোনটা? এই যে তোমাকে দেখেই মনে হয় একটা খুব সিরিয়াস। না না, আমার মতো ছ্যাবলা, আমার মতো ছ্যাবলা দুনিয়ায় দুটো পাবি না। কিন্তু তোমার অ্যাপিয়ারেন্স এরকম, তুমি এত গম্ভীরভাবে তাকাও, তুমি এত গম্ভীরভাবে কথা বলো, তোমার অ্যাটিটিউড, এগুলো তো মানুষকে একটু ঘাবড়ে দেয়, তাই না? বলো। আচ্ছা, সত্যি, তাই? সত্যি এটা আমার এটা বলো। জানা ছিল না। যাই হোক, না, তোমার কাছে এই কমপ্লেন এসছে, এই অভিযোগ এসছে? হ্যাঁ, আমাকে অনেকে বলেছে আমি খুব গম্ভীর, আমি আমি আমার সাথে কথা বলা যায় না। কিন্তু যারা বলেছে কথা তারা বলতে পারবে এটা, যেটা কতটা সঠিক কতটা ভুল। তারপরে মানে, তোমার খুব অ্যাটিটিউড আছে। ওই তো বললাম, যারা হ্যাঁ। আমার সাথে মিশেছে তারা বলতে পারবে আমার কতটা অ্যাটিটিউড আছে না আছে। কারেক্ট। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। কেমন চলছে সব কাজ? খুব খুব ভালো, খুব সিরিয়াল? খুবই ভালো চলছে, মানে সবকিছুই খুব ভালো চলছে। রাইট। সময় পাচ্ছ মানে নিজেকে সময় দেওয়ার? সময় পাচ্ছ মানে, হ্যাঁ, মানে সময়টা বের করে নিতে হয়। আচ্ছা। হ্যাঁ, নিজেকে সময় দেওয়ার না বউকে সময় দেওয়ার? সময় তো সবাইকেই দিতে হয়, নিজেকেও সময় দিতে হয়, বউকেও সময় দিতে হয়, কাজকেও সময় দিতে হয়। আরে কাকে বেশি সময় দিচ্ছ, নিজেকে না? এখন কাজকে বেশি সময় দিচ্ছি। আচ্ছা। না, অনেকে বলে না বিয়ের পরে একটু মানুষ পরিবর্তন হয়। ও তোমার তো আচ্ছা একটা আচ্ছা। না, মানে সেই সুযোগটা আমার হয়নি আর কি। আচ্ছা। হ্যাঁ, মানে অতটাও পরিবর্তন হতে পারিনি আমি, বোধহয়, জানি না। আচ্ছা, মানে আমার তো মনে হয় আমি যেরকম বিয়ের আগে ছিলাম এখনো সেরকমই আছি। সত্যি? মানে তাহলে তো যে আমার অপোজিটে আছে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি মানে তোমার চেঞ্জ হয়েছে কিনা। রাইট। ঋত্বিক দা, আমার শোতে যারাই আসেন তারা চেনা মুখ, কিন্তু অচেনা কথা তাদের মধ্যে থেকে হয়। এই একটা চেনা মানুষ যাকে দীর্ঘদিন ধরে চেনে, তারা অচেনা কথা বলে। 5 বছর সিরিয়াল জগতে, খুব একটা বেশি নেই। মানে তোমার থেকেও বহু মানুষ আছেন যারা 10 বছর, 15 বছর, 16 বছর আছেন। বাট সামহাউ 5 বছরে তোমার 3টে ধারাবাহিক, খুব একটা বেশি নয় কিন্তু 3টে মাত্র। কিন্তু তোমার যা নাম, তোমার কে যেভাবে মানুষ চেনে, তোমার মনে হয় না যে তুমি অল্প সময় বেশি পপুলারিটি পেয়ে গেছো? এটা তো আমার শুরুর দিনই মনে হয়েছিল, মানে যখন সবে সবে আমার ফার্স্ট প্রজেক্টটা শুরু হলো তার 3-4 মাসের মধ্যেই আমার এটা মনে হয়েছিল যে আমি এত পপুলার আমার হওয়ার কথা ছিল, বা আমি কি এটার জন্যেই, মানে আমি তো কখনো, সত্যি কথা বলতে আমি কখনো এক্সপেক্টও করিনি যে আমি এতটা পপুলার হতে পারি কখনো, বাট হয়ে গেছি। ভয় লাগে না? হ্যাঁ, ডেফিনেটলি ভয় তো লাগেই, প্রতিনিয়ত ভয় লাগে। মানে কি হয়, মানে এটা তো একটা যা হয় আর কি, আমরা যাকে চোখের সামনে দেখি তাকেই আমাদের মনে থাকে, যাকে দেখি না তাকে আর মনে থাকে না। ঠিক। তো সেই ভয়টা তো একটা কাজ করেই। মানে ধরো কাল পরশু এই যে তোমার নাম, ফেম, পপুলারিটি, হঠাৎ করে কিছুদিনের জন্য তারা বিরতি নিল, কি হবে, কিভাবে মেনে নেবে এই ব্যাপারটা?
মেনে অনেকেই নেওয়ার আছে। তো কিছু নেই, মানে কিভাবে মেনে নেবো মানে কি ওরকম। করবে, মানে আমার বক্তব্য হচ্ছে এই পপুলারিটি নাম যদি হঠাৎ করে চলে যায় কেমন লাগবে তখন? হঠাৎ করে পপুলারিটির নাম যদি চলে যায়, আহ, একটা তো খারাপ লাগবেই ইনিশিয়াল স্টেজে, স্বাভাবিক। সেটা তো মানুষের খারাপ না লাগলে তাহলে তো তার কোনো ইমোশনই নেই। ঠিক। খারাপ তো লাগবেই। আর তারপর যেটা হবে সেটা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সেটাও মানিয়ে নিতে হবে, যেমনটা ঠিক নাম হওয়ার সময় মানিয়ে নিয়েছি। নাম অর্থাৎ নেওয়ার আগে। এখন হ্যাঁ, আচ্ছা। এখন যেমন মানিয়ে নিয়েছি, আমার তো একসময় নাম ছিল না, তারপরে তোর কথা অনুযায়ী এখন আমার নাম হয়েছে, যদি ধরে নি সেটা, কেন সবারই তাই বলে। মানে ওই আর কি, হ্যাঁ। যদি ধরে নি সেটাই হ্যাঁ। যে নাম হয়েছে, তাহলে এখন যেরকম ওই যেটা মেনে নিতে, এখনো মেনে নিতে আমার শুরুর দিকে সমস্যাই হয়েছিল, যেটা বললাম আর কি, ঠিক। যে আমি কি সত্যি এতটা পপুলার হওয়ার যোগ্য, বা এতটা পপুলার কি আমি এক্সপেক্ট করেছিলাম, সত্যি তো করিনি। তো একটা ভালো লাগা তো ছিলই তখন, তারপর আস্তে আস্তে সেটাকে অ্যাকসেপ্ট করেছি। তো এটাও ঠিক সেরকমই, আস্তে আস্তে ইনিশিয়ালি এটা যেটা যেরকম ভালো লেগেছিল এখন সেরকম খারাপ লাগবে ইনিশিয়াল ডেজে, হ্যাঁ। নাম চলে গেলে। তারপর আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সেটাও মানিয়ে নিতে হবে আর কি। তোমার তোমার তুমি নিজের অভিনয় বা নিজের সিরিয়াল দেখার সময় পাও তুমি? সেটা না হয় না খুব একটা, মানে হয় না বললে ভুল হবে। আমি আমি ওই কি হয়, মানে সময় পেলে পর 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 এপিসোড দেখে নিলাম আর কি, এরকম করে। আচ্ছা। মানে প্রত্যেকদিন নিয়ম করে দেখাটা হয় না। রাইট। নিয়ম করে বাজার যাওয়াটাও তো হয় না। না, নিয়ম করে বাজার যাওয়াটাও আর হয় না, মানে সত্যিই হয় না। সুযোগ পেলে মানে বাজার ইন দ্য সেন্স সবজি বাজারটা হয় না, আচ্ছা। কিন্তু এমনি টুকটাক গ্রসারিজ, হ্যাঁ, হ্যাঁ। টুকটাক তো এগুলো হয়। এগুলো হয়। সবজিওয়ালা বলে যাকে চিনতো একটা সময় মানুষ, হয়তো ওখানে অনেকেই আছেন, অনেকে জানেন অনেকে জানেন না। হ্যাঁ। ঋত্বিকদা নিজের এলাকায় সবজিওয়ালা বলে পরিচিত ছিল, তার কারণ মানুষটা সবজি বিক্রি করতো। হুম। তুমি তো ওদের কষ্টটা, ওদের দুঃখটা সামনে থেকে দেখেছো। কাদের? যারা সবজিওয়ালাদের? সবজি, ডেফিনেটলি। এই হ্যাঁ, মানে সেটা না, মানে কষ্ট তো আমি দেখেইছি, যখন সবজি বিক্রি করেছি তখন দেখিনি। আচ্ছা। এটার একটা গল্প আছে, সেটা হচ্ছে যে আমি তো সবজি বিক্রি করতাম পাড়ার মোড়ে, আমি তো একাই ছিলাম, আমি তো বাজারে গিয়ে বসতাম না। তখন কেউ, হ্যাঁ। আমি তো বাজারে বসতাম না সব Okay. সবজিওয়ালাদের সঙ্গে, আমি তো পাড়ার হ্যাঁ, মোড়ে হ্যাঁ। একার মতো বিক্রি করতাম। আচ্ছা। তো ফলে ওদের ইমোশনটা আমি তখন মানে জানতাম না, তখন যে বুঝেছি তা এমনটা নয়। এর আগে আমি একদম শুরুতে আমি যখন থিয়েটার করতাম, তখন আমাদের ওখানে সবজির পাইকারি বাজার হয়। এবার সেখানে ওই 5 কিলো মিনিমাম পাওয়া যায় আর কি, যেটাকে বলে এক পাল্লা। ঠিক। তো ওই যারা খুচরো বিক্রি করে তারা ওরকম 1 পাল্লা 2 পাল্লা করে পাইকারি যারা বিক্রি করতো তাদের থেকে কিনতো। তো আমি ওখানে কিছুদিন কাজ করেছি, কিছুদিন খাতা লিখেছি, মানে ওই যে ধর ওই গোডাউন গুলোতে, হ্যাঁ, যে আড়তগুলো ছিল, সবজির আড়তগুলো, সেখানে কিছুদিন খাতা লিখেছি, মানে ম্যানেজারের কাজ করেছি আর কি। তখন তো আমি, সেটা বাজারেই ছিল, তখন আমি দেখেছি যে এটা একটা কায়িক পরিশ্রম। সেলিব্রিটিরা বাজারে গেলে নাকি দাম ফাম কমায় না। ঋত্বিকদা, আমার সাথে তোমার এর আগেও একবার কথা হচ্ছে। আমি তো যখন বাজারে যাই তখন আমি সেলিব্রিটি থাকি না, কিন্তু মানে নিজে অন্তত মনে তুমি করি, তো সেটা মনে করো, মানুষ মনে করতে পারে। হ্যাঁ। আমি তো সেই বর্মটা পরে যাই না একদম। আর আমি সেলিব্রিটির বর্মটা কখনোই আমি জানি না পড়ি কিনা আদেও। আচ্ছা। হ্যাঁ, আমার ঠিক আমি বুঝি না বিষয়টা কেমন। সেলিব্রিটি আমার কাছে উত্তম কুমার, এখন যদি ধরে নিই প্রসেনজিৎ চ্যাটার্জি, এরা সেলিব্রিটি। তুমি শোতে গেলে বাউন্সার টাউন্সার নাও না? আমি তো শোতেই যাই না। কেন? যাই না, মানে বিষয়টা হচ্ছে এখানে কিছু বিষয় রয়েছে, যারা শো অর্গানাইজার আছে বা যারা ফাংশন অনুষ্ঠান অ্যারেঞ্জ করে, তারা তো অনেক খরচ করে, তাদের একটা দাবি থাকে যে এলে একটা পারফর্ম করতে হবে। তো এবার আমি যে পারফর্মটা করি সেটা ওই স্টেজে গিয়ে করা যায় না। মানে আমি অভিনয় করে কি দেখাবো, আমি গান গাইতে জানি না, আমি নাচতে পারি না, তো তাদেরকে আমি বোধহয় সেভাবে এন্টারটেন করতে পারি না, ওই জন্য হতে পারে আমাকে হয়তো বলে না। আর আমার দিক থেকে যদি জিজ্ঞেস করা হয়, আমিও একটু এই বিষয়ে লেট ব্যাক, মানে ভাইসি ভার্সা আর কি। আমারও মনে হয় যে কি হয়, মানে শোটোতে গেলে আমি যে যাইনি তা না, আমি গেছি, সেটা খুবই কম, কিন্তু গিয়ে দেখেছি ওই কমের মধ্যেও আমি দেখেছি ওই সারা রাত জেগে না আমার পরের দিনে শুটিংয়ে বড় হ্যাম্পার হয়, খুব সমস্যা হয়। যেটা ঘটনা, যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করি সেটার জন্য আমি শোটা পাই, রাইট? আমি যে শোটা করছি সেটার জন্য আমি কাজটা পাচ্ছি না। তো এবার আমি শো করতে গিয়ে আমার কাজটা হ্যাম্পার হবে, সেটাও একটা
একটা দিক না, সেটার একটা খেয়াল রাখা আমার কর্তব্য, যে আমি পরের দিন রাত জেগে শোটো করে এসে আমি পরের দিন ফ্লোরে এসে ঢুলবো, আমার পারফরমেন্সে গাফিলতি হবে, ঘাটতি পড়বে, ঠিক সেইটা তো কাম্য তুমি আর নয়। কি চাও না। এই জন্য তা আমাকেও বলে না, আমিও আর ইনিশিয়েটিভ নিয়ে আমিও আর যাই না, মানে ওই তুমি এখন আয়নায় মুখ দেখছো? রোজই দেখতে হয়। কিন্তু একটা সময় তো ছিল যখন তুমি আয়নায় নিজের মুখ নিজে দেখতে না। হ্যাঁ, সেটা ছিল একটা সময়, ছিল। এটা একটু বলো না, মানে হ্যাঁ কি মানে হ্যাঁ মানে ওই আর কি যা হয় আর কি, সেটা লকডাউন ফেজে, ওটা মানে আমার ফেজে আমাদের অনেক কিছু গেছে। হ্যাঁ কিন্তু মানে এরকম- লকডাউন ফেজটা আলাদা করে আর কি বিশ্লেষণ করব, এটা মানে আমি লকডাউনের বিষয়ে কিছু বললে সেটা বাড়তি হবে আর কি, মানে সবারই একটা বাজে ফেজ গেছে, আমিও তাদের মধ্যে একজনই, আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, যা হয় ইনকাম পাতি বন্ধ, একটা মিনিমাম যতটুকু যা ব্যালেন্স ছিল, হাতে টাকা পয়সা ছিল, সেগুলো সমস্ত আস্তে আস্তে খরচা হতে থাকলো। যখন শেষের দিকে গিয়ে পড়লো তখন তো ওই প্যানিকটা, ওই ভয়টা কাজ করতে শুরু করলো, যেখান থেকে সবজি বেচার শুরু। ঠিক, একটু বলো না, মানে সবজি বেচার ডিসিশনটা নিলে, মানে এটা কি এই শুধুমাত্র অর্থ ইনকামের জন্য, তোমার কাছে অন্য কোনো পথ ছিল না? না না, কি ছিল না ভাই, আমি তো চাইলেই চাকরি করতে পারতাম। আচ্ছা, মানে মানে আমি প্রচুর, আমার এরকমও এক্সপিরিয়েন্স আছে, আমি ইন্টারভিউ দিতে গেছি, আমার মামা আমাকে ইন্টারভিউ দিতে পাঠিয়েছে আর কি, মানে যে ইন্টারভিউ নেবে সেখানে কথাবার্তা বলে সমস্ত সেট করে রেখেছে, আমি গেছি, জিজ্ঞেস করেছে 7টা না 5টা প্রশ্ন জিজ্ঞেস করেছে, তার মধ্যে আমি 2টো পেরেছি, সে আবার আমাকে ডেকে বললো দাও আনসারগুলো বলে দিচ্ছি, আরেকবার ইন্টারভিউ নেবো, তুমি সব বলে দেবে। আমি তখন ওনাকে বললাম প্লিজ আপনি মামা কিছু বলবেন না, আমি চাকরিটা করতে চাই না, আপনি আমি দেখছি যে আরও অনেকে ইন্টারভিউ দিতে এসেছিলো, আমি বললাম যে প্লিজ ওদেরকে চাকরিটা দেখুন, ওরা যদি পায় ওরা যোগ্য ক্যান্ডিডেট, আমি আপনার জন্য যোগ্য ক্যান্ডিডেট নই, কারণ আমি চাকরিটা করতে চাই না, আমি বাড়ির লোককে বলতে পারছি না, আমাকে ফোর্সফুলি পাঠিয়েছে, প্লিজ আপনি আমাকে মার্সি করুন। তো বলে আমি বেরিয়ে এসেছিলাম, এরকমও এক্সপিরিয়েন্স আছে আমার। আচ্ছা, চাকরি তো আমি চাইলেই করতে পারতাম, মানে ইনফ্যাক্ট আমি তো চাকরি বহু করেছি, মানে ঠিক। আমি আমি দীর্ঘদিন তোর আমার এক কাকু ছিল যে দলিল লিখতেন আর কি, ডিড রাইটার ছিলেন, আমি সেই তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি প্রায় 3-4 বছর, মানে ল্যান্ড রেজিস্ট্রি অফিসে। আচ্ছা, তো তারপর অ্যামাজনে চাকরি করেছি লাস্ট মাইলে, যেখান থেকে কাস্টমাররা ডেলিভারি পায় ঠিক তার আগের সেকশন, যেখানে মালটা এসে জমা হয়, যেখান থেকে পিন করে ডিসবার্স হয়, তো ওই কাজও করেছি। তো চাকরি তো আমি বহু করেছি, করেওছি, ছেড়েওছি, ফলে চাকরি করতে চাইতাম না, সেই জন্যই সবজিটা বিক্রি করেছি। মানে এইটা আমার যখন ইচ্ছে, আমার মনে হলে যদি ইন ফিউচার আর কি, তখন তো জানতাম না যে লকডাউন ভেঙে যাবে, আমি লকডাউনের পরেই সিরিয়ালের হিরো হয়ে যাব। আচ্ছা। তো আমি ভেবেছিলাম সবজিটা এমন একটা কাজ যেটাতে আমাকে মোটামুটি একটা দিনে চলার মতো টাকাও ইনকাম হয়ে যাবে, আমি থিয়েটারটাও করতে পারবো, অভিনয়টাও করতে পারবো, যেদিন দোকান দিতে ইচ্ছা হবে না, মানে আমার কারোর অধীনে থাকতে হবে না। ওকে। সো এটাই মেনলি প্ল্যানিং ছিল। তারপর আমার থ্যাঙ্ক গড তো তাকে, আমি তো কিছুই বুঝতাম না, থ্যাঙ্ক গড তো তাকে দিতে হয়, আমার পাড়ার একটি ছেলে যে আমাকে নিয়েছিল সঙ্গে। আচ্ছা, হ্যাঁ মানে আমি তো কিছু জানতাম না এসবে, তো ও আমাকে বললো চল এটা করি তাহলে। আচ্ছা, তো অল ক্রেডিট গোস টু হিম, মানে আমার তো কিছুই না, আমি তো কিছু জানতাম না, আমি তো করতে করতে শিখেছি কোনটা ভালো বেগুন, কোনটা কানা বেগুন, কোনটা পাকা ঝিঙে, কোনটা ভালো ঝিঙে, এগুলো থাকতে থাকতে শিখেছি। মানে ও তো আমাকে নিয়েছিল, মানে পুরো ক্রেডিটটাই তার। একটা ইনফরমেশন যে জীবনে কিছু করতে পারছো না, ফোনে রিচার্জ করার পয়সা নেই, বাড়িতে টাকা দিতে পারছো না, এই সমস্ত অভিমানের জন্য তুমি আয়নার সামনেও দাঁড়াতে না, এগুলো কি সত্যি অভিমান ছিল, যে কারণে তুমি আয়নাতে দীর্ঘদিন নিজের মুখ নিজে দেখতে না? না দীর্ঘদিন বলা ভুল, এটা ওই পুরোটাই লকডাউনের ফেজেই ঘটেছে। লকডাউনের আগে জীবনটা একটা অন্য রকম ছিল, সেটা একটা অন্য স্ট্যাঞ্জা আর কি, মানে অন্য প্যারাগ্রাফ, তার সাথে এটার কোনো মিল নেই, মানে দুটো ভিন্ন এক প্রান্ত আর অপোজিট প্রান্ত। তো এগুলো সবই লকডাউনের ফলশ্রুতি আর কি, যে এই একটা নিজের মধ্যে বিরক্তি কাজ করা, সব কিছু বন্ধ, ফোন রিচার্জ করার টাকা নেই, এই সব কিছু, মানে এটা খুবই একটা বাজে ফেজ ছিল। মানে ওই আর কি, মানে যা হয় সেটা সেটা ছিল, সেটা যখন ছিল তখন বোধহয় ভালোভাবে এনজয় করতে পেরেছি, তাই জন্যই আজকে এখানে বসে আছি। তারপরে যখন ধারাবাহিকে আসলে প্রথম, এবং ধারাবাহিকে এসেই তুমি লিড ক্যারেক্টার, এবং এই অভিনয়ের
কিছু করতে পারবো না। ধারাবাহিকে এসে লিড ক্যারেক্টার বলা ভুল হবে, লকডাউনের পরে এটার একটা হিস্ট্রি আছে, বলো। এটা জানে সবাই, অডিয়েন্স ম্যাক্সিমাম অডিয়েন্সই জানে, তো শান্তনুর থেকে অডিয়েন্স হয়তো জানে না। তো সেটা হচ্ছে আমি তো স্টার জলসায় কাদম্বিনী হতো, তখন ওখানে আমি একটা জুনিয়র আর্টিস্টের চরিত্রে ঢুকেছিলাম, কারণ তখন আমি যেহেতু দুপুর ঠাকুরপো করে ফেলেছিলাম লকডাউনের আগে, তখন আমার ওই শুভ্রালিদির সাথে একটা ভালো সম্পর্ক। এসভিএফ এর একজন ইপি আর কি, ওনার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল। আমি শুভ্রালিদিকে বলেছিলাম যে সন্দীপ দা যে এসভিএফ এ কাস্টিং করতো সিরিয়ালে, মেইনলি স্যান্ডি দা বলে সবাই চেনে, স্যান্ডি দা আমাকে বলেছিল তুই সিরিয়াল করবি, আমি তখন বলেছিলাম না না আমি সিরিয়াল করবো না, আমি শুধু সিরিজ করবো আর থিয়েটার করবো, লকডাউনের আগে। তো তারপর কাট্টু ওই স্যান্ডি দেখেই আমাকে আবার বলতে, স্যান্ডিদা প্লিজ তুমি আমাকে যে কোনো জায়গায়, তুমি তো বলেছিলে আমি সিরিয়াল করবো, হ্যাঁ আমি করতে চাই, তুমি প্লিজ আমাকে একটা কোথাও প্লেস করে দাও, আমার খুব ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে, সেটা থেকে জাস্ট আমাকে বেরোতে হবে। বলে এখন তো এরকম কিছু নেই, আছে তো এরকম ক্যারেক্টার, ব্যাস তুমি দাও, মানে সে যাই হোক না কেন একটা মিনিমাম রেমুনারেশন করে তুমি আমাকে জাস্ট ঢুকিয়ে দাও, আমার এখন টাকার দরকার। তো তারপর ওখান থেকে ওই কাদম্বিনীতে ঢোকা, তারপর কাদম্বিনীর র্যাপ আপ পার্টিতে গিয়ে স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে আমার আলাপ হয়, সেটা সৌভিক আমাকে করিয়ে দিয়েছিল, মানে সৌভিক চক্রবর্তী, এই পথ যদি না শেষ হয় গল্পটা যিনি লিখেছিলেন আর কি, যার লেখা। তো সৌভিক আমাকে আগে থেকেই চিনতো, সৌভিকদার সাথে আমি দুপুর ঠাকুর সিজন 3টা সৌভিক লিখেছিল আর কি, শাহানাদি ছিলেন আর শাহানাদির অ্যাসিস্ট্যান্ট হিসেবে সৌভিকদা তখন লিখেছিল ওই গল্পটা। তখন থেকে সৌভিকদার আমার প্রতি একটা ফেথ জন্মেছিল, ভালো লাগা ছিল, যে তো বুঝেছিল আমি কিছু পারি। তারপর লকডাউনে আমাদের মধ্যে একটা কনভারসেশন হয় যে এরকম সৌভিকদা বলেছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, তুই সেখানে সঞ্চালনার কাজ করবি, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তো তারপর ফাইনালি সেটা হয়নি। ওকে, তারপর যেটা হলো সেটা সবাই জানে। ধারাবাহিকে হওয়ার পর মায়ের কি রিয়াকশন, মানে প্রথম যে অভিনয় নিয়ে তোমার দীর্ঘদিনের লড়াই, নিজের সাথে নিজের, ফ্যামিলির সাথে নিজের, যখন তুমি জানলে? ওরম কিছু বম্বাস্টিং রিয়াকশনস ছিল না। হ্যাঁ মানে মা হয়তো, এবার কি হয় মানে হয়তো ছিল আমি দেখিনি, সেইটা আমার জানা, বা মা আমাকে পরে কখনো আলাদাভাবে বলেনি যে আমার এই অনুভূতিগুলো, বা বলা হলো আমি কখনো জিজ্ঞেস করিনি। মাকে? মানে তুই যেমন আমাকে জিজ্ঞেস করছিস আচ্ছা তোমার মায়ের কি ফিল ছিল, এটা আমি কখনো মাকে জিজ্ঞেস করিনি। দেখি আমি তাহলে আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবো যে তোমার কিরকম অনুভূতি ছিল প্রথম তুমি তাই যখন না? শুনলে আমি একটা মেগা সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় বা ধরো করি। মা তোমার প্রথম এপিসোড দেখলো, হ্যাঁ মা প্রথম এপিসোড তো দেখেইছে, নিশ্চয়ই ডেফিনেটলি দেখেছে। আমি যেটা দেখেছি মায়ের সেটা হচ্ছে যে মা খুব এক্সাইটেড হতো ভেতরে ভেতরে। আচ্ছা, হ্যাঁ মানে ওই একটা হয় না, মানে একটা একটা জিতে গেলে যেরকম অনুভূতি হয় না, একটা জয় লাভের অনুভূতি, সেইটা মায়ের মধ্যে কাজ করতো, যে কোথাও বোধহয় আমি জয়লাভ করলাম, সেইটা ছিল। কারেক্ট। এই জয়লাভ করলো বলে মনে পড়লো, এই যে এত হেসে হেসে অনেক কথাই বলে দেওয়া যায়, অনেক কথা বলছে ঋত্বিকদা, খুব দারুণ একটা ওয়ার্ড তুমি ইউজ করেছো যে মা আমাকে দেখে কোথাও গিয়ে জয়লাভ করলাম, এটা দেখছে। জয়লাভ সত্যি কোথায় করলো আজকে তাহলে ডিসক্লোজ করা যাক। ঋত্বিকদা অভিনয় জগতে আসার পর, এত নাম হয়ে যাওয়ার পর, তুমি বলেছো যে বহু মানুষকে আমি দেখেছি বদলে যেতে, স্পেশালি আমার আত্মীয় স্বজনদের। না বদলে যেতে ইন দ্য সেন্স কি, মানে যারা তোমার সাথে এক সময়, না আমি তখন আমার খারাপ লাগতো, তো এখন আমি বুঝতে পারি তারা তো তাদের জায়গায় ঠিক। মানে আমাকে আমার পরিবার আত্মীয় স্বজন কি, যারা যখন আমি অনুষ্ঠান কোনো একটা গেট টুগেদার বা কিছুতে যেতাম, সেখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করা হতো আমি কি করি, আমি যখন বলতাম থিয়েটার করি তখন লোকে জিজ্ঞেস করতো আর কি করো। হ্যাঁ মানে থিয়েটার যে একটা প্রফেশন হতে পারে সেটা আমাদের সমাজই তো স্বীকৃতি দেয়নি, ওদের কি দোষ। ওকে, এটা কিন্তু সত্যি, মানে একটা সময় যারা অনেক কিছু ভাবেই তোমার কেরিয়ার নিয়ে হতাশ, তারা আজ খুব কনফিডেন্ট। এক্স্যাক্টলি, তারা 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 খুশি, রাইট? মানে এই খুশিটা দেখেই আমি রিয়েলাইজ করেছি যে তারা ভুল ছিল, মানে তারা অ্যাকচুয়ালি চাইতো আমি একটা কিছু করি। রাইট। মায়ের জিতে যাওয়া দেখে এখন তো প্রতি পদে পদে মনে হয় নতুন নতুন অ্যাচিভমেন্ট তুমি করো, রাইট? এই জিতে যাওয়ার হাসি আরো চওড়া হবে,
তার জন্য আরো নতুন অ্যাচিভমেন্ট করো, কিন্তু এই যে জিতে যাওয়া, জাস্ট একটু পেছনে নিয়ে যাই তোমার। ঋত্বিকদা দীর্ঘদিন ধরে ঋত্বিকদার ফ্যামিলির মধ্যে আমরা অনেক প্লেস যে আমাদের সাথে আমার মা বাবারা থাকেন, কিন্তু ঋত্বিকদা প্রায় 25 বছরের বেশি, না এটা আমি যদি ভুল না করি, ওরকমই 25 বছরের বেশি ঋত্বিকদাকে এই ঋত্বিক মুখার্জি করেছে কিন্তু শুধু কাকিমা। কারেক্ট, মানে এটাই ঠিক আর কি, এটাই ঠিক, মানে এটাই সঠিক কথা। রাইট। আমি একটু যদি আরেকটু পিছিয়ে যাই, 25 বছরের আগে যাই, যে তুমি তো যবে থেকে তোমার সেন্স হলো তোমার মা বাবা একই সাথে রয়েছেন, তোমার একটা সুন্দর পরিবার, যখন বিচ্ছেদ হয়ে গেল কাকু কাকিমার মধ্যে, তখন তো তুমি আরো ছোট, মানে অনেকটাই ছোট। সেই জায়গাটা দাঁড়িয়ে তোমার রিয়েলাইজেশন বলো বা কিছু বুঝিনি, সত্যি কি বুঝবো, তখন আমার তোমার তখন 9 বছর বয়স, তখন আমি বিচ্ছেদ বুঝবো? বুঝিনি আমি। হ্যাঁ, সেটা পরে বুঝতে পেরেছি। এবার পরে বুঝতে আমাকে এই বিচ্ছেদটা মানে মা বাবার মধ্যে একটা সেপারেশন হওয়ার পর, তারপর যখন আমি বড় হলাম, এই হওয়ার পর আর বড় হওয়ার মাঝখানে আমাকে এমনভাবে ট্রিট করা হয়েছে, বড় হয়েও আমি বুঝিনি যে মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে। মানে আমি কি বলতে চাইছি আমি বোধহয় বোঝাতে পারছি না, যে আমার না কখনো ওই মানে দরকারি জিনিসগুলো সব পেয়ে গেছি, তো ফলে এই যে ব্যাপারটা, যে এই যে একটা মনে হওয়া যে আজ বাবা থাকলে হয়তো এটা আমি পেতাম, এইটা আমার কখনো মনে হয়নি। বুঝতে পারছি? আরে এটা একটা সমাজের নিয়ম, বিবাহটা যদি একটা নিয়ম হয়, বিচ্ছেদটাও একটা নিয়ম, কারণ আইন রয়েছে বিচ্ছেদের, রেজিস্ট্রির যেমন আইন রয়েছে, বিচ্ছেদেরও আইন রয়েছে। সো এটা এত অবাক হওয়ার কিছু নেই, আর এটা এত এমফ্যাসিস করারও কিছু নেই। একটা মানুষের বা প্রত্যেকটা ইন্ডিয়ার নাগরিকের চয়েস আছে তার জীবনটা কিভাবে সে বাঁচবে, রাইট? কোনো বাধ্যবাধকতা নেই। আমি অন ক্যামেরা বলছি, আমার বাবার প্রতি আমার এখনো পর্যন্ত কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। আমার মনে হয় উনি যথেষ্ট একজন বুদ্ধিমান মানুষ, মানে পাগল নন, সুস্থ মানুষ। ওনার মনে হয়েছে যেটা ঠিক, ওনার যেটা ঠিক বলে মনে হয়েছে উনি সেটা করেছেন। আমি ওনার কাজ, উনি যেটা করেছেন, ওনার ডিসিশনকে আমি রেসপেক্ট করি। তা না হলে এই যখন বিচ্ছেদটা হলো, কোর্ট কেস ফেস হয়েছিল, তো তখন একটা সময়ের পর আমি মাকে বললাম যে এগুলো আর করো না, বন্ধ করে দাও, এগুলো করে কিছু হবে না। মানে কি হবে, ঠিক, তো এগুলো বন্ধ করে দাও জাস্ট। উনি ওনার মতো আলাদা থাকুক, আমি তুমি আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। তো ফালতু খামোখা কোর্ট কেস করে, আদালত করে কি হবে, মানে আরো সময় নষ্ট। ঋত্বিকদা খুব মানে আমি আমার জীবনেও দেখেছি, আমার বহু বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখেছি যে একটা সময়ের পরে গিয়ে, যখন তুমি এখন ওয়েল এস্টাবলিশ মানুষ, 10 জন মানুষ তোমায় চেনে, কোথাও গিয়ে দেখেছি যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছিল, দীর্ঘদিন পর সেই সম্পর্ক আবার জোড়া লেগেছে, বয়স বেড়েছে, কিন্তু সম্পর্ক হয়তো আবার নিজেদের মতো করে জুড়ে নিয়েছে। এরকম কি কখনো কোনো সম্ভাবনা তুমি দেখেছো? মানে এখন তো তোমার কাজ নিশ্চয়ই উনি দেখেন, তোমার প্রত্যেকটা কাজ, তোমার এত কভারেজ। সেই সম্ভাবনা নেই, ওকে, নেই সেই সম্ভাবনা। যদি থাকতো তাহলে সেটা এতদিনে হয়ে যেত। তুমি তো দীর্ঘদিন ধরে, ধরো এখন সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার বলাটা অনেকটা সহজলভ্য, বা আমরা এটাতে হ্যাবিচুয়েটেড। তুমি যে সময়টার কথা বলছো, রাইট, সেটা না অনেক অনেক আগের। সেই সময় তখন অ্যান্ড্রয়েড ফোন আসেনি, কারেক্ট। সেই সময় এগুলো শোনা, তখন 999 টাকায় লাইফ টাইম রিচার্জ করতে হতো। আমি বলছি যে সেটা সেই সময় দাঁড়িয়ে যে একা একজন বাচ্চাকে বড় করা, তখন তো কাকিমার এই ডিসিশনটা মানে একদমই বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, ডেফিনেটলি ছিল। এবং আমি তোমার ক্ষেত্রেও বলি যে আমাদের বহু সময়
বহু জায়গায় যেতে, স্কুলে যেতে হয়, পেরেন্টস মিটিং এ যেতে হয়, গার্জিয়ান কলে যেতে না হয়। সেগুলো ওগুলো আমি ভাই সরকারি স্কুলে পড়েছি, সরকারি স্কুলে এত বাধ্যবাধকতা কোনোদিন আচ্ছা। ছিল না, ফলে আমাকে এগুলো ফেস করতে হয়নি কখনোই। আমি খুব খুব সাবলীল ভাবে আমি বলছি না, মানে আমাকে কোনো ক্ষেত্রে আমি বুঝতে পারিনি বাহ, যে আমার বাবা নেই, মা একা। মানে বোঝাতে পারছি, একদম। কোনো ক্ষেত্রে না স্কুল, না কলেজ, না পাড়া, না আমার ফ্যামিলি, মানে কেউ আমাকে ফিল করায়নি কখনো। ফলে ওই জন্যেই আমি এটা বলতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমার কোনো ইমোশনাল বন্ডিং নেই। তার কারণ হচ্ছে আর একটাও ব্যাপার আছে, মানে মানে কি হয়, মানে মানুষের ইমোশন তো গ্রো করে সময় আফটার 14 ইয়ার্স, ছেলেদের মানে 14-15 ইয়ার্স, ঠিক। মানে প্রপার ইমোশনটা হয় আর কি বুঝতে, মানে যেখান থেকে আমরা টুকরো টুকরো অনুভূতিগুলো ফিল করতে শুরু করি আমাদের কৈশোরের শুরুতে আর কি। তো সেই সময়ের আগেই তো চলে গেছে, মানে আমি না, মানে মেমোরি যদি থাকে তখন তুই কাউকে মিস করতে পারবি। তোর সঙ্গে আমার একটা মেমোরি আছে, আজ যদি আমি মারা যাই, কালকে তোর ফিল হবে আহারে ঋত্বিকদাটা মরে গেল, রাইট? তুই যদি আমাকে চিনিস না, জানিস না, তুই খবরের কাগজ দেখছিস ঋত্বিকদা মারা গেছে, ঋত্বিক মুখার্জি মারা গেছে কাল রাতে, তোর কি হবে? আচ্ছা ঠিক আছে, নর্মাল খবর, তাই না? তো এইটা আর কি, এগুলো ম্যাটার করে আর কি, এই মানে যা হয় আর কি, ছোট ছোট টুকরো টুকরো কিছু সাইকোলজি আর কি। আমি মানে খুব শুনলে, তুমি তো ঋত্বিক মুখার্জি এমন একজন মানুষ যিনি খুব সহজেই অনেক ভারী কথা বলে দিতে পারে, হাসতে হাসতে বলে দিতে ভারী পারে। হালকা তুমি হাসতে হাসতে অনেক কথা বলে দেখ, আমার জীবন রিয়েলাইজই করতে পারবে। হ্যাঁ, মানে আমার জীবনবোধ আমাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে যেখানে আমি অন্তত এইটা বুঝতে পেরেছি যে পৃথিবীতে কনস্ট্যান্ট বলে কিছু হয় না, সবটা আপেক্ষিক। আচ্ছা। ফলে এই যে আমি সেলিব্রিটি, আমি হিরো, এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট, উৎফুল্ল, সেলিব্রেট করারও কিছু নেই, আর আমার কিছু নেই। তাই জন্যেই না করলেই, যখন তুমি সেলিব্রিটি থাকবে না, এই যে তুই প্রথমেই শুরুটা করলি না, যদি তুমি না হও কি হবে, ঠিক এটাই হবে। যে যদি তুই খুব 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 বাহুল্যতা না করিস, তাহলে তো কোনো প্রবলেম হবে না, আর যদি তুই করিস, প্রবলেমটা তখনই হবে। বুঝতে পেরেছিস? কিন্তু ওই জন্যই সবকিছুকে খুব খুব মানে কোনো কিছু জীবনে ঘটলে আমরা এখন খুব সেলিব্রেট করি না। হ্যাঁ, এখন সেলিব্রেশন বিরাট বেড়ে গেছে, সত্যি তাই। সেলিব্রেশন উইথ 10 পিপল অ্যান্ড আদার্স। তো এটা তো একটা ভয়ঙ্কর জিনিস, জায়গায় পৌঁছচ্ছি আমরা ধীরে ধীরে। তো এইটা আমি করি না। আচ্ছা। আমি স্ট্রিক্টলি করি না, আমি সেলিব্রেট করতে পছন্দ করি না। ওই জন্য আমাকে যদি কেউ বলে যে এই তুমি কি ভালো অভিনয় করলে, মানে হয় না অনেক সময় যারা আমাদের কিছু সহকর্মী যারা একসঙ্গে কাজ করছি, তারা বলে তুমি ওই জায়গাটা খুব ভালো করো, না না কি আর ভালো করলাম। আমার ওটা মানে আমি না ওই ভালো বলাটা খুব একটা আগে মানে করতে পারি না। মানে আমাকে এটা একবার নীলাঞ্জনা দিয়েও বলেছে যে, আমাকে প্রথম দুটো এপিসোড দেখে নীলাঞ্জনা দিয়ে এসে খুব এক্সাইট নিয়ে, तूने क्या काम किया, तेरे को पता नहीं, आग लगा दिया तूने पूरा। थैंक यू। इस लड़के को देखो, पाशा एक जन तुषार दवे, इस लड़के को देखो, कोई एक्साइटमेंट नहीं लाइफ में। अरे तेरे को अच्छा बोल रहा हूँ मैं। ठीक है, थैंक यू सो मच। তো এই মানে আমার ওটা হয় না, মানে অর্গানিক্যালি হয় না, মানে আসে না। ওকে, পারি না আমি বলা হলো। আমার ঠিক আছে, ভালো করলেও আর কি। হ্যাঁ ঠিক আছে, মানে আমি না জানি ভালো কাকে বলে, ফলে আমি যে ভালো কাকে বলে সেটা দেখতে গেলে ধরো আমি খোঁজ নিয়ে আমি জিজ্ঞেস করছি ভালো অভিনয় কাকে বলে। তোমার চ্যানেলে আরো 10টা বা তোমার টাইমে আরো 10টা মেগা ধারাবাহিক হচ্ছে, তো ভালো হিরো বা ভালো অভিনেতা। না 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 না, আমি ভালো ওই ভালোটাকে বলছি না, মানে আমি ভালো জানি কাকে বলে, ইন দ্য সেন্স আমার কাছে ভালো হচ্ছে আমি অনির্বাণ ভট্টাচার্যের নাটক দেখেছি স্টেজে, মানে সেইটা যে পারফর্ম করেছে, বা গৌতম হালদারের নাটক দেখেছি স্টেজে, আমি দেবশঙ্কর হালদারের নাটক দেখেছি স্টেজে, আমি সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাটক দেখেছি স্টেজে,
আমি বললে একজনের নাম বললে খুব বিতর্ক হতে পারে, বাট তাতে আমার কিছু যায় আসে না। কৌশিক করের নাটক দেখেছি, মানে তো আমার কৌশিক করের ডিরেকশন আমার খুব পছন্দ। তো আমি অনেক ভালো ভালো থিয়েটার দেখেছি, ভালো ভালো অভিনয় দেখেছি। আমি পরেশ রাওয়ালের লাইভ শো দেখেছি, বাহ, আমি নাসিরুদ্দিন শাহের লাইভ শো দেখেছি, আমি অনুপম খেরের লাইভ শো দেখেছি, মানে নাটক দেখেছি। ফলে আমি না জানি কোনগুলো ভালো। আমি যেটা করছি আমি ওদের ধারে কাছেও রিচ করতে পারছি না, Okay. এটাও আমি জানি ভালো। ফলে হ্যাঁ, মানুষের ভালো লাগছে সেটা একটা ভালো দিক, কিন্তু আমি জানি যে আমি অতটাও ভালো করছি না, পারছি না। ঠিক। ঋত্বিকদা, এটা তো তোমার কথা গেল। তোমার তুমি তো এখন আর একা নও, একা জীবনও নয়। এখন একজন আগে তোমার পরিবারের জন্য বাঁচা, কাকিমার জন্য বাঁচা, এখন তোমার অর্ধাঙ্গিনীর জন্য তোমাকে বাঁচতে হয়। হ্যাঁ, এইটা আমাকে দায়িত্ব নিয়ে, হ্যাঁ, হ্যাঁ এইটা আমাকে আমার অর্ধাঙ্গিনীর প্রতি মুহূর্তে টের পাওয়ায় যে আমার জন্য তোমাকে বাঁচতে হবে। হ্যাঁ, রিসেন্টলি তো আমার একটু যা হয় বয়স বাড়লে একটু কোলেস্ট্রলের সমস্যা হয়েছে, একটু ডিসব্যালেন্স হয়েছে আর কি। আচ্ছা, তো সেটা নিয়ে খুবই চিন্তিত আমার বউ। ওকে। সেটা নিয়ে বারবার আমাকে কানে মনে করিয়ে দেওয়া হয়। এই ব্যাপারটা হলো কি করে গো? মানে তোমাকে নিয়ে তোমার নাম দিয়ে যদি সার্চ করি এখন, বহু জায়গায় তোমার এবং তোমার অর্ধাঙ্গিনীর বহু ক্লিপিং ভাসছে। হ্যাঁ, তা আমার খুব জানতে ইচ্ছে করছে, মানে এই ব্যাপারটা হলো কি করে? এটা প্রেম তো? হ্যাঁ, হ্যাঁ, প্রেম। কতদিনের প্রেম? জানি না হ্যাঁ, কতদিনের, জানি না সে কি? কতদিনের আবার প্রেম। ওই তো 2000, আমি কি গুনে করছি নাকি? আরে বাবা, যে একটা এতদিন মানুষ প্রেম 1 বছর করলাম, 2 বছর, এতদিন প্রেম, আচ্ছা 1 এতদিন বছরের বিয়ে। প্রেম কদিনের? 1 বছর না, ওই আর কি, হ্যাঁ কম বেশি, কম বেশি মানে 11 মাস, 12, ওই 11 মাসের প্রেম, তারপরে বিয়ে। তোমার বিয়ে। এই সিদ্ধান্ত কি নিল কিসের বিয়ের? কি নিল মানে? মানে তুমি নিলে না সে নিল? দুজনে, তারপর উভয় পক্ষের বাড়ি। না মানে এটা তো হয় যে এখনকার মানে হিরোরা তাড়াতাড়ি বিয়ে করে না, এ তো হয় টলিউডে। আচ্ছা, না আমি খুব সত্যি কথা বললে তাহলে বলতে হয় যে বিয়েটা খানিকটা ভালোবেসে তো বিয়ে করেইছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করার একটা প্রধান কারণ, আমার বাড়িতে বয়স্ক দিদা আছে। হুম, হ্যাঁ, তো দিদার বয়স হচ্ছে, মা আমাকে বলল যে বয়স হচ্ছে দিদার, নাতির সব বউ তো সব দেখতে চায়। সব প্রায় আমার সমতুল্য যে নাতি নাতনি দিদার আছে তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে, ওকে, তো এবার তুইও করে ফেল। আমি দিদাকে খুব ভালোবাসি। তো আমি এটা বললাম হ্যাঁ সত্যি তো করে নেওয়া উচিত, করে ফেললাম। করে নিলে তারও কোনো অসুবিধা নেই? কার? মানে তোমার বউয়ের? অর্ধাঙ্গিনীর? না। মানে এই বিষয়টা নিয়ে এত তাড়াতাড়ি বিয়ে বা পরে বিয়ে না, একটু সময়। তিনি কি ইনফ্লুয়েন্সার নাকি? ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মানে ভাবো, তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে একজন স্ট্রং পার্সোনালিটিকে পেয়েছো কিন্তু জীবনে। সোশ্যাল মিডিয়া নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে পেয়েছি বলেই তো এখন সোশ্যাল মিডিয়ায় আমার একটু পোস্ট বেড়েছে ইদানিং। হ্যাঁ, আগে তো করতামই না। ঠিক, মানে তাতে কিন্তু ভালোই হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, এবং আমি এটাতে বেশ মজাই পাচ্ছি। বেশ মুহূর্তের। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বেশ ভালো জায়গা ফর প্রমোশন। আচ্ছা, আর আমি না এটাকে, আমার সোশ্যাল মিডিয়াটা মনে হয় যে এটা নিজের কাজের প্রমোশনের খুব ভালো জায়গা। হ্যাঁ, ঠিক ভালো ঠিক জায়গা, ঠিক। প্রমোশন, সত্যি প্রমোশনের একটা ভালো ভালো প্ল্যাটফর্ম বলা ভালো। রাইট। কি করে হলো, মানে তুমি প্রপোজ করেছিলে? প্রপোজ মানে তাকে খুঁজে পেলে কি করে? যদিও তোমার বহু মানুষ, তোমার প্রচুর প্রপোজাল আসেও, আমরা জানি। হ্যাঁ, খুঁজে পাওয়া পাই না, একটা ইভেন্টে গিয়ে আলাপ হয়েছিল। আচ্ছা, তারপর মানে তিনি ওখানে ছিলেন? হ্যাঁ, তারপর ওখান থেকে আলাপ পরিচয় হয়। আচ্ছা, তারপর সোশ্যাল মিডিয়ায় ফলো টলো করতে গিয়ে দেখলাম ও আমাকে মেসেজ করেছে। যখন আমার ফার্স্ট প্রজেক্ট, সেই সময় ও আমার কিছু ওই গ্লিমস কিছু নিয়ে ও স্টোরি করতো, মেনশন করতো, আমি সেটা দেখিনি। মানে ও কিন্তু আড়ালে তোমার ফ্যান ছিল? ফ্যান তো আমি জানি না ফ্যান কিনা, কারণ আমি যতদিনে ফ্যান জেনেছি ততদিনে ও আমার প্রেমিকা হয়ে গেছে। বোঝো কাণ্ড। ফলে ফ্যান হয়তো ছিল, সেটা আমার অজান্তে, আমি জানতাম না সেটা। ঠিক। আর আমার ফ্যান ছিল তাই আমি প্রেম করেছি, এরকম ব্যাপারটা। সো আমি জানতাম না, আমি পরে জেনেছি, মানে ওই করতে গিয়ে জেনেছি আর কি। ততদিনে তো ভালো টালো লাগা। সোশ্যাল মিডিয়াতে প্রপোজাল বা মন মে লাড্ডু ফুট গয়া থা। তোমার?
হ্যাঁ মানে যখন আলাপটা হলো, তোমার মন মে লাড্ডু ফুট গায়া, মানে এটা শুনেই অনেকে অবাক হবে, কত লোক তোমার এই লাড্ডু ফোটানোর জন্য ব্যস্ত। না ভালো। আর আমার না বরাবর একটু কি বলবো, একটু আড়ম্বরহীন জিনিসপত্র পছন্দ, যেটা বললাম একটু আগে, তো ওরকমই লেগেছিল আমার ওকে, তো ওই জন্যই পছন্দ হয়ে গেল, ভাল লাগলো, কথা বললাম, দেখলাম যে ঠিক আছে এই মেয়েটাকে যদি বউ হিসেবে পাওয়া যায় তাহলে ভালোই হবে, তারপর হয়েও গেল ফাইনালি। বাহ, একটা ভালো। কিন্তু তোমাকে নিয়ে তো অনেক মানে রটনা বলবো না সত্যি ঘটনা বলবো আমি জানি না, কানাঘুষো এরকম প্রচুর কথা শোনা যায়। কি শোনা যেত প্রথম প্রথম যে তোমার আর অন্বেষার মধ্যে একটা সুসম্পর্ক। সেটা এখনো আছে। হ্যাঁ, সুসম্পর্ক এখনো আছে, সে তো আছে। সম্পর্কের কথাই বলছি। হ্যাঁ, এখনো আছে, গভীর সম্পর্কের কথাও শোনা গেছিল। ওটা তো এটা রটনা। হ্যাঁ এটা ঘটনা। আর এটা কি ঘটনা যে তোমার সাথে শ্রীতমার প্রেম ছিল? এটা রটনা কেন হবে, তো সারা আক্কা ইন্ডিয়া জানে। আচ্ছা, মানে তোমার সাথে শ্রীতমার প্রেম ছিল, হ্যাঁ মানে তোমাদের ধারাবাহিক চলাকালীনই? হ্যাঁ আমি চাই না যাতে এটা নিয়ে হয়, মানে জাস্ট একটা ছোট হ্যাঁ বল বল বল। ছোট্ট মানে তুই বল, আমি দিচ্ছি, তুই বল না। ছোট্ট হ্যাঁ তুই দে না দে না দে, আমিও রেডি আছি। মানে ওই প্রেমটা কতদিন ছিল? 7-8 মাস। ব্রেকআপ? কেন? ওটা ওনার কি আড়ম্বরপূর্ণ জীবন ছিল? আমি যতটুকু ওকে দেখেছি সেই সময়, ও আমার দেখে মনে হচ্ছিল ওদের ফ্যামিলিটা মধ্যবিত্ত একটা যেরকম ফ্যামিলি হয় বাঙালি ফ্যামিলি সেরকমই, খুব যে আড়ম্বর ছিল তা না না। না, ব্রেকআপ হয়ে গেল তো ওই জন্য জিজ্ঞেস করলাম। তোমার তো আড়ম্বরপূর্ণ জীবন পছন্দ নয়? ও আচ্ছা আচ্ছা, ওই না সেটার জন্য ব্রেকআপ হলো কি না, না না, ব্রেকআপ কি আর একটা কারণের জন্য হয়? অনেক কারণ, সত্যিকারে। বা আবার কোনো কারণও থাকে না অনেক সময় ব্রেকআপের। এটার কি কারণ ছিল না? নেই, এটা ডেফিনেটলি কারণ ছিল। কারণ ছিল। ওকে, অনেকগুলো কারণ ছিল। থাক। হ্যাঁ থাকবে তো বটেই, থোড়ি না বলবো। থাক, কারণ তোমার নতুন জীবন আমি চাই না না না, আমার নতুন জীবন সে জানে সবটা। আচ্ছা আচ্ছা, মানে কি কি কারণে? হ্যাঁ কোথাও কোনো হাইড অ্যান্ড সিক নেই, মানে যাকে নিয়ে কথা হচ্ছে সেও জানে। ওকে, আর তোমার বিয়ের পর কি শুভেচ্ছা বার্তা দিয়েছে? না 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 না। একটা কথা শোনা যায়, আমি তোমাকে শোনা যায় কেন বলবো, আমি তোমাকে দেখিনি খুঁজে, সেটা হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল মঞ্চে যখন তারকাদের মেলা বসে এবং বহু তারকাকে দেখেছি যে তারা সেই সমস্ত সমাবেশে যায়, তোমাকে খুঁজে পাওয়া যায় না। তুমি কি পছন্দ করো না? তুমি কি যেতে চাও না? আমি তারকার নই বলে আমাকে ডাকে না, আচ্ছা, আমি তারকার নই বলে যাই না। এটা 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 দুরকম ইয়ে হচ্ছে। এক হচ্ছে তোমাকে কি ডাকা হয় না, ধরো আমরা তো জানি 21 মানে জুলাই, কিসে 21 না 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 না, আমাকে কেন ডাকা হবে এমা? কেন বহু তারকারা যায়। না আমাকে ডাকা হয়নি, মানে আচ্ছা, কোনো বছরই ডাকা হয়নি, মানে এসছিল তুমি রিজেক্ট করেছো এরকমও ব্যাপার? না না না, মানে ডাকা হলে তুমি যেতে? সেটা ডাকলে তখন ভেবে দেখবো। তুমি সোশ্যাল মিডিয়া নিয়েও খুব অ্যাওয়ার, মানে এটা কানাঘুষো শোনা যায়, এবং সেখানেও তুমি অনেক কিছু ভয় পাও, অনেক কিছু সহ্যও করতে পারো না। না সেজন্য আমি আমার যতটুকু দরকার আমি ততটুকু থাকি, আর আমি যেগুলো সহ্য করতে পারি না আমি সেগুলোতে পার্টিসিপেট করি না। ওকে, মানে যেগুলো আমার যেগুলো রাগের কারণ আমি সেগুলো পার্টিসিপেট করি না, আমার আর রাগ হয় না। মানে মানে আমরা তো একটা জায়গার সবাই পাশাপাশি থাকি না, ওরা এতটা কি করে, মানে এত ঘেন্না কোথা থেকে আসে মানুষের মনে, কেন? ঠিক। মানে মানে আমি আর আর কি মানে ইচ অ্যান্ড এভরিওয়ান, একটা রিক্সাওয়ালা বলছে, আমি ছোট করছি না, একটা রিক্সাওয়ালা বলছে একটা মানে সে পরিশ্রম করে খাটে খায় সব ঠিক আছে, একটা রিক্সাওয়ালা একটা টিচারকে দেখে বলতে পারে যে দেখো কিরকম জামা কাপড় পরেছে? আরে তার জামা কাপড়টা তুই দেখছিস কেন? তার শিক্ষাটা দেখ, জামা কাপড়ে কি আছে, তার কমফোর্টেবল ফিল করে সে ওই জামা কাপড়টা পরে, তাই পরেছে। যখন রিক্সাওয়ালার যে রিক্সা চালায় ভ্যান চালায় তারা তো লুঙ্গিটাকে তুলে চালায়, তো কোনো মেয়েরা বলে যে এ ভাই তুমি কেন, এ বাবা হাঁটুর উপর লুঙ্গি তুলে ভ্যান চালাচ্ছে, এ বাবা বলে?
আমরা এত জাজমেন্টাল কেন? কিসের এত, কেন একে অপরকে জাজ করব? মানে কে দিয়েছে অধিকারটা? মানে আমি যে তোকে নিয়ে একটা কথা বললাম, একটা জাজমেন্ট পাস করলাম, সেটার অধিকারটা কি আমি দিয়েছি তোকে? বা দেওয়া যায় না বলে তুই জাজমেন্টাল? বোঝা আমাকে। সত্যি মানে কেন? আর সোশ্যাল মিডিয়া খুব আপত্তি, কিছু কাকু কাকু লোক আছে তাদের খুব আপত্তি সোশ্যাল মিডিয়ায় কেন ছোটোখাটো জামা কাপড় পরে মেয়েরা আসে, কেন ক্লিভেজ দেখায়। ওই কাকুরাই কিন্তু দেখা যাবে শেয়ার করছে মেসেজ, থ্রু মেসেজ। তো ওরা আসে, তুমি দেখো না, তোমার সমস্যা। লজ্জাটা কার? ঠিক। যদি আমি তোমার কথাই ধরে নিই, যে ধরে নিলাম যে ছোটখাটো পোশাক পরে আসা উচিত না সোশ্যাল মিডিয়ায়, ঠিকই, আমি ধরে নিলাম তুমি একদম ঠিক বলেছো কাকু, উচিত না, তাহলে যে আসছে সে ভুল করছে, তো তোমার এত ফাটছে কেন? তাহলে তুমি পার্সোনালি তার নাম খুঁজে, অ্যাড্রেস খুঁজে তার বাড়িতে গিয়ে বোঝাও, কমেন্টে খিস্তে তো লাভ নেই, তাই না? তাহলে তার অ্যাড্রেস খুঁজে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তার বাবা মার সামনে চা খেতে খেতে বসে মেয়েটাকে বোঝাও যে তুমি ভাই এটা করো না, এটা তো খারাপ। পারবে করতে? পারবে না। সেও সোশ্যাল মিডিয়ায় ওই রকম করছে, আর তুমিও সোশ্যাল মিডিয়ায় কমেন্টে ভরাচ্ছ, তাহলে ওর আর তোমার তো কোনো তফাৎ নাই ভাই। সবাইকেই, মানে মানুষ কিরকম, এই যে আমরা তো সেলিব্রিটি, আমরা নাকি তারকা, তো আমরা কিসের ভিত্তিতে তারকা? কাজের ভিত্তিতে। আমার ব্যক্তিগত জীবন থাকতে পারে, ঠিক। আমার ব্যক্তিগত জীবন যেরকম হওয়া উচিত আর 5টা মানুষের মতো, সেরকম নাই হতে পারে, একটু ডিফারেন্ট হতে পারে, তাই না? তো সেটা নিয়েও মানুষের আপত্তি। যে তারকাকে মানুষের ভালো লাগে, তার ব্যক্তিগত জীবন যদি তাদের মনের মতো না হয়, তাকে গালি খেতে হয়। তোমাকে তো খেতে হয়। তাই কি? গালি তো খেতে হয়। গালি খেতে হয়, গালি খাই, সেই গালিটা আমি গায়ে মাখি না। মানে তুই আমার একটা জিনিস দিচ্ছিস, বুঝতে পারলাম। আমি যতক্ষণ না অ্যাকসেপ্ট করব, সেই দেওয়াটা কিন্তু ফুলফিল হলো না, ঠিক, তাই না? সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা মানে তুই যে আমাকে গালিটা দিলি, আমি যদি গালিটা অ্যাকসেপ্ট করি, তবেই তোর সাকসেস। তুই আমার একটা গালি দিলি, আমি যদি ধর বললি এ, আমি বললাম, "হাহ", চলে গেলাম, তোর তখন রাগ হবে, শালা গালি দিলাম, রিয়াক্ট করলো না। আর তুই গালি দেওয়ার পর যদি আমি রিয়াক্টটা করতাম, তখন তুই খোঁচেছে, আমাকে মারতে আসছে, অ্যাটাক করছে আমাকে, এটা তখন তোর সাকসেস। এইটা আমার মনে হয় একটু উচিত, মানে ভাবা উচিত, বোঝা উচিত, মানে কারেক্ট সোশ্যাল মিডিয়ার এই বিষয়টাতে। হ্যাঁ। ঠিক। আমি আর দীর্ঘায়িত করবো না ঋত্বিক দা, অনেক কিছু জানা হয়তো হলো, আবার অনেক কিছু অজানাই রয়ে গেল। বিবাহিত জীবন ভালো চলছে, বোঝা গেল। বেশ ভালো চলছে। হ্যাঁ, রান্না বান্না করছো একসাথে? রান্না বান্না মাঝে মধ্যে সময় পেলে, রান্না বান্না খুব একটা হয়ে ওঠে না, তবে ওই আর কি, মানে একটু হেল্পারের কাজ করি মাঝে মধ্যে। কি পারো তুমি? পারো কি কি রান্না পারো? রান্না তো সবই পারি। ওকে, কি হেল্প করো? রুটি বেলতে পারো? সিরিয়াসলি? রুটি, লুচি, পরোটা, 3 কোনা পরোটা, পুরোটা প্রপার? বাহ, এগুলোতে হেল্প করো। কি ভাবছো মোটামুটি কবে সোশ্যালি বিয়ে করবে বলে মনে হয়? ভাবাভাবির কিছু না, আমার ভাবার উপর কি নির্ভর করে, সার্কামটেন্সেসের উপর সবকিছু নির্ভর করে, পরিস্থিতির উপর ডিপেন্ড করে। কি ইচ্ছে, কি ইচ্ছে আছে এই বছরের শেষে বা নেক্সট ইয়ার শুরুতে, দেখা যাক। মানে এটা ভাবা আছে, এবার পরিস্থিতি কতটা কি সঙ্গ দেয় দেখা যাক। দিদা তো খুবই আনন্দিত, নাত বউকে কি বললো? নাত বউকে পেয়ে তো দিদা খুবই এক্সাইটেড। বাড়িতে দিশা মাঝে মধ্যে আমাদের বাড়িতে থাকে, আসে, আবার মাঝে মধ্যে ওর বাড়িতে চলে যায়। ও না থাকলে দিদা জিজ্ঞেস করে কবে আসবে, চলে গেল। মানে দিদার একটু মেমোরিটা লস হচ্ছে আস্তে আস্তে, মানে শর্ট টার্ম মেমোরি লস যেটাকে বলে। চলে গেল, কবে আসবে, এরকম করতে থাকে আর কি। ওদিকে
তোমার শ্বশুর মশাই শাশুড়ি মা তারা জামাই পেয়ে কি বলছে? কি বলবে মানে মানে জামাই- হয় না একটা জামাই কি মনের মতো, তার মধ্যে জামাই কি করবে? সেলিব্রিটি, পুজো করবে নাকি? না না, তাদের রিয়াকশনটা জানতে চাই। রিয়াকশন দে আর হ্যাপি, ওকে, মেয়ে খুশি আছে, তারাও খুশি আছে। কি বাত, আমি পুজো, তুমি কি সেই পুজো করে? হ্যাঁ মানে কি আলাদা করে কি করবে মানে, হ্যাঁ মানে হ্যাপি, মানে একটা একটা ভালো একটা মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিলে যেরকম খুশি হয় সেরকমই খুশি হয়েছে। তুমি তো অ্যাডমিট করলে, তুমি যে বলো সবসময় আমি ভালো না, না তারা ভাবে, আমি তাদের ভাবনাটা বললাম, আমি বললাম নাকি আমি ভালো ছেলে, আমি তারা ভাবে যে একটা ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছি আমরা এবার হ্যাপি, এটা Okay. তাদের ধারণা। হ্যাঁ মানে এভাবে বলছি কেন আমি যাই হোক। ওকে, হ্যাঁ মানে সি দ্য থিং ইজ, কেউই ভালো না কেউই খারাপ No, 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 আমি এত সবাই, judgmental না 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 না, আমি আমি তো এটা বললাম। আমি এটা ক্যামেরার জন্য বলছি, মানে ফর অডিয়েন্স বলছি, ওকে, মানে সি মানে কেউই ভালো না, আদ্যপান্ত ভালো মানুষ হয় না, এরকম মানুষ জন্মায় না পৃথিবীতে, জন্মাতে পারে না, আর আদ্যপান্ত কেউ খারাপ মানুষ হতে পারে না। তুমি তোমার যে এত ভাবনা, এই যে এত ভাবনা তোমার, হ্যাঁ সবকিছুর মধ্যে এত ভাবো, তো তার জন্য কি তোমাকে তোমার বউ ওই খিটখিটে বুড়ো বলে? হ্যাঁ সে তো বলেই আর কি। কারেক্ট। আমি একদম শেষ করব, তুমি ভেবে নাও শেষে হ্যাঁ। যাওয়ার আগে কি বলবে? যাওয়ার আগে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে যেটা হয়তো শুরুতে বলা উচিত ছিল, আর ঠিক আছে শেষে বলা একই ব্যাপার, শুরু যা শেষ ভালো তার সব ভালো, মানে ভালো কিছুই না ওই আর কি। শান্তনুর থেকে এই পডকাস্টে আমার ফার্স্ট পডকাস্ট, সো আমি একটু টেন্সড ছিলাম যে কীরকম পডকাস্ট হয়, মানে কিভাবে খেতে হয়, লেজাটা আগে খায় না মুড়োটা আগে খায়, আমি জানতাম না। তো ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। কেয়া বাত, আমারও একই কথা, ভালো লাগছে খারাপ লাগছে আপনারা জানাচ্ছেন, যেটা খারাপ লাগছে চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে, এরকম কিছু এপিসোড আনার, নিজেদেরকে শুধরে নেওয়ার। কিন্তু আপনারাই তো আমাদের পরিবার, আর আপনাদের হাত ধরে ধরেই আমাদের পরিবারের সংখ্যা বাড়ছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আপনারাও নিশ্চয়ই এপিসোড দেখছেন, আপনাদের ভালো খারাপ জানাচ্ছেন, সেটা দেখেও ভালো লাগছে। আর একটা কথা, এই এপিসোড যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, যেটাতে জিএসটি নেই, পয়সা লাগে না। আর এটা করলে আমার জীবনে, আমার চ্যানেলে আপনার একটা কৃতিত্ব থেকে যাবে। আমি চাই এই অপরচুনিটি যাতে আপনি না মিস করেন। ক্যামেরার ও প্রান্তে কৌস্তভ অ্যান্ড অভিষেক, আর এই প্রান্তে শান্তনু, আর আপনি দেখলেন শান্তনুকে।